দেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৭৫ সাল সবচেয়ে ঝঞ্ঝাপূর্ণ বছরগুলোর একটি। এর মধ্যে বাংলাদেশের ইতিহাসের অন্যতম বাঁকবদলের মাস ছিল ৭৫-এর নভেম্বর। এই অস্থির সময়ে বিশেষ করে ৩ থেকে ৭ নভেম্বরের ঘটনাবলী নিয়ে যত লেখালেখি হয়েছে, অন্য কোনো সময় নিয়ে তত হয়নি। ৩রা নভেম্বর অভ্যুত্থানের বিপরীতে ৭ নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল পাল্টা আরেকটি অভ্যুত্থান। এ সময় নানা স্মৃতি নিয়ে থাকছে প্রথম আলোর এই বিশেষ আয়োজন। মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী, অবসরপ্রাপ্ত বীর বিক্রম, অভ্যুত্থানকারী ছিলেন না, আবার ঘটনা প্রবাহের বাইরেও ছিলেন না, ফলে অনেক ঘটনার সাক্ষী তিনি লিখেছেন সেই অস্থির সময়ের কথা। কি লিখেছেন তিনি, সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। মইনুল হোসেন চৌধুরী লেখেন, ১৯৭৫ সালের ৩রা নভেম্বর। আমি তখনও অসুস্থ এবং লাঠিতে ভর দিয়ে চলাফেরা করি। বাসায় আমার স্ত্রী ও ২ মাসের কন্যা সন্তান। ভোর ৪:৩০ হবে। তখন হঠাৎ আমার বাসার টেলিফোন বেজে ওঠে এবং অন্য প্রান্ত থেকে একজন মহিলা বলে ওঠেন, ভাই, এখানে কি হচ্ছে? অফিসার ও সৈনিকেরা আমার বেডরুম থেকে ওকে ধরে নিয়ে যাচ্ছে। এ বলেই তিনি ফোন রেখে দেন। আমি ঘুমের ঘোরে পুরো ব্যাপারটি আঁচ করতে পারিনি এবং বুঝতেও পারিনি তিনি কি বলতে চাচ্ছেন। এক পর্যায়ে ভাবলাম, হয়তো বেগম রওশন এরশাদ, যিনি একাকী আর্মি হেডকোয়ার্টারের অফিসার মেসের পাশে থাকতেন, তিনি হয়তো টেলিফোন করে থাকবেন কোনো ভীতির কারণে। কেননা তখন পর্যন্ত মেজর জেনারেল এরশাদ সামরিক প্রশিক্ষণের জন্য ভারতে ছিলেন। ঠিক ওই মুহূর্তে আবার টেলিফোন বেজে ওঠে। অপর প্রান্ত থেকে বলা হয়, ভাই, জিয়াকে বেডরুম থেকে ধরে নিয়ে ড্রয়িং রুমে আবদ্ধ করে রাখা হয়েছে। আমি তৎক্ষণাৎ সংবিদ ফিরে পাই এবং অপর প্রান্তে বেগম খালেদা জিয়াকে বলি যে আমি আপনার বাড়িতে আসতে চেষ্টা করব। এ বলেই আমি ফোন রেখে দিলাম। আমি তাড়াতাড়ি বিছানা ছেড়ে সামরিক পোশাক পরে বাইরে আসি। ১৫ আগস্টের ঘটনার পর থেকে আমি দ্বিতীয় ইস্ট বেঙ্গলের ১৫ জন বিশ্বস্ত নন কমিশনড অফিসার ও সৈনিককে আমার বাড়ির পাহারায় নিয়োজিত করি। ১৯৬৪ সালে এই দ্বিতীয় ইস্ট বেঙ্গলেই আমার সামরিক জীবনের শুরু। তারপর স্বাধীনতা যুদ্ধে এবং পরেও আমি এই দ্বিতীয় বেঙ্গলেরই অধিনায়ক ছিলাম। বাইরে এসে আমার গার্ড কমান্ডার হাবিলদার জাকিরকে কি হয়েছে জিজ্ঞাসা করলে সে আমাকে বিস্তারিত জানায়। হাবিলদার জাকির পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেছে। সেনাপ্রধানের বাড়ি পাহারায় নিযুক্ত ছিলেন প্রথম ইস্ট বেঙ্গলের সৈনিকেরা, আর ওই ইউনিটেরই অফিসাররা তার বাড়িতে প্রবেশ করেছে। সেনাপ্রধান জিয়াকে বাড়ির ভেতরে বন্দী করে রাখা হয়েছে বলে জাকিরকে তার নিরাপত্তায় নিয়োজিত লোকজন জানিয়েছে। এ পরিস্থিতিতে সে আমাকে সেনাপ্রধানের বাড়িতে একাকী প্রবেশ করতে নিষেধ করে এবং প্রয়োজনে যেন তাদের নিয়েই প্রবেশ করি এমন অনুরোধ করে। আমি তাকে বলি আমি একাই যাব এবং তারা যেন আমার বাড়ির ছাদ ও অন্যান্য স্থান থেকে পর্যবেক্ষণ করে। ভোরের আলো তখন ফুটছিল। আমি লাঠিতে ভর করে সেনাপ্রধানের বাড়িতে প্রবেশ করি। হাবিলদার জাকির আমার সঙ্গে গেট পর্যন্ত এসে আমার বাড়িতে ফেরত যায়। আমি সেনাপ্রধানের বাড়ির সামনে গিয়ে দেখি ক্যাপ্টেন তাজ স্টেনগান হাতে পায়চারি করছে। আমাকে দেখে সে সেখান থেকে সরে যায়। বাড়ির গেটে তালা ঝোলানো ছিল এবং প্রথম ইস্ট বেঙ্গলের একজন জেসিও দাঁড়িয়েছিল। এছাড়া সেনাপ্রধানের এটিসি ক্যাপ্টেন জিল্লুর বেসামরিক পোশাক পরে বাইরের গার্ডরুমে বসে আছে। উল্লেখ্য, ক্যাপ্টেন তাজ, উক্ত জেসিও এবং ক্যাপ্টেন জিল্লুর এরা সবাই আমার অধীনে ছিলেন। এছাড়া স্বাধীনতা যুদ্ধে পরে আমি এদের ব্রিগেড অধিনায়ক ছিলাম। ব্যক্তিগতভাবে তারা সবাই আমাকে চেনে। আমি অত্যন্ত রাগান্বিত হয়ে জেসিওকে গেট খুলতে আদেশ করি। সঙ্গে সঙ্গে সে গার্ডরুম থেকে চাবি এনে গেট খুলে দেয়। আমি বাড়িতে প্রবেশ করি এবং ঘরে ঢুকেই দেখি বাম দিকে সেনাপ্রধানের বসার ঘরে ক্যাপ্টেন হাফিজুল্লাহ খুব সতর্কভাবে স্টেনগান হাতে দাঁড়িয়ে আছে। ভেতরে জেনারেল জিয়া ইউনিফর্ম পরে স্থির হয়ে সোফায় বসা। আমাকে বাসার ভেতরে দেখে হাফিজুল্লাহ আটকে ওঠে এবং জেনারেল জিয়াও হতভম্ব হয়ে যান। আমি কিছু না বলে পাশ কাটিয়ে জিয়ার শোয়ার ঘরে যাই। সেখানে গিয়ে দেখি খালেদা জিয়ার 2 ছেলে তারেক ও কোকোকে নিয়ে বিমর্ষ হয়ে বসে আছেন। আমাকে দেখে তিনি অবাক হন। ফোন করলেও তিনি হয়তো ভেবেছিলেন এরকম পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে আমি হয়তো তার বাড়িতে যাব না। যা হোক, আমি তাকে বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য রেডি করতে অনুরোধ করি এবং বেডরুম থেকে চলে আসি। আমার উদ্দেশ্য ছিল প্রথমেই জিয়ার 2 ছেলেকে বাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া। আরেকটি উদ্দেশ্য ছিল প্রহরীরা আমার এই কাজে বাধা দেয় কিনা তা যাচাই করা। ড্রয়িং রুমে এসে ক্যাপ্টেন হাফিজুল্লাহকে একইভাবে দেখি এবং রাগান্বিত স্বরে বলি সে যেন ড্রয়িং রুম থেকে সরে গিয়ে দাঁড়ায়। আমার আদেশ অনুযায়ী সে ড্রয়িং রুম থেকে চলে যায়। এরপর আমি জেনারেল জিয়ার পাশে গিয়ে বসি। জেনারেল জিয়া আমার কাছে জানতে চাইলেন কর্নেল শাফায়েত জামিল কোথায়। আমি কথা বলতে চাই। আমি তাকে বলি কর্নেল শাফায়েত জামিলের আদেশেই তিনি এখন বন্দী এবং তার সঙ্গে কথা বলে কি লাভ হবে।
আমি প্রায় মিনিট 10 তার সঙ্গে আলাপ করি। এ পরিস্থিতিতে তাকে ধৈর্য ধরে এখানে থাকার জন্য বলি। তিনি কর্নেল শাফায়েতকে ডেকে আনতে বললেন। আমি তাকে বললাম, আমি তো পুরো পরিস্থিতি সম্পর্কে জানি না। আপনার স্ত্রীর ফোন পেয়ে আমি সোজা আপনার বাসায় চলে এসেছি। তবে বাসায় ঢোকার সময় যা দেখলাম তাতে মনে হলো কর্নেল শাফায়েতের ব্রিগেডের অফিসার ও সৈন্যরা আপনাকে গৃহবন্দী করেছে। আপনি নিজেও ব্যাপারটা বুঝতে পারছেন। তিনি আমার দিকে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে রইলেন, যার অর্থ হলো এ পরিস্থিতিতে আমি কিভাবে তার বাড়িতে ঢুকলাম। আমি তাকে বললাম, আপনার ছেলেদের বাড়ির বাইরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। তিনি বিস্মিত চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। এ সময় খালেদা জিয়া তার ছেলেদের নিয়ে ডাইনিং রুমে আসেন। আমি তাদের নাস্তা করতে বললাম এবং নাস্তা শেষ হলে ড্রাইভারকে ডেকে তাদের স্কুলে নিয়ে যেতে বললাম। এ সময়ে আমাকে কেউ কোনো বাধা দেয়নি। জি আমাকে বললেন, তুমি কি একা এসেছ? আমি উত্তরে বললাম, হ্যাঁ। যদিও তিনি বেশ শান্ত ও ধীরস্থির ছিলেন, তবুও তার বাড়িতে আমার তৎপরতা দেখে তিনি বিস্মিত হন। এরপর আমি বাইরে চলে আসি। এ সময় জিয়াকে কিছুটা দ্বিধাগ্রস্ত মনে হয়েছিল। ঘরের বাইরে এসে দেখি ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ সেখানে উপস্থিত। সম্ভবত ক্যাপ্টেন তাজ আমাকে সেনাপ্রধানের বাড়িতে অনায়াসে প্রবেশ করতে দেখেই ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে অবহিত করেন। তিনি প্রথমে আমার পায়ের ক্ষত এবং অসুস্থতার খোঁজখবর নেন। তারপর বলেন, চেইন অফ কমান্ড ঠিক করার জন্য এই অভ্যুত্থান জরুরি ছিল। আকাশে তখন মিগ ও হেলিকপ্টার উড়ছিল এবং সেদিকে তাকিয়ে খালেদ মোশাররফ আমাকে বললেন, চেইন অফ কমান্ড ঠিক না করলে দেশ ও সেনাবাহিনী শেষ হয়ে যাবে, তাই এই ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি। আমি তখন উল্টো প্রশ্ন করলাম, চেইন অফ কমান্ড ভেঙে সেনাপ্রধানকে বন্দি করে কি চেইন অফ কমান্ড ঠিক করা যায়? তিনি উত্তরে কিছুই বললেন না। আমরা দুইজনেই সেনা সদরের পিএসও, তিনি সিজিএস আর আমি এজি। খালেদ মোশাররফ আমার এক র্যাঙ্ক সিনিয়র হলেও অ্যাপয়েন্টমেন্টের দিক থেকে দুজনেই একই পর্যায়ের। জেসিও এবং অন্য সৈনিকগণ সেনাপ্রধান জিয়ার বাড়ির ভেতরে আমার কার্যকলাপে কোনো বাধা না দেওয়ায় তিনি চিন্তিত ছিলেন। যদিও তাদের উপর নির্দেশ ছিল কাউকে ভেতরে প্রবেশ করতে অথবা বাড়ি থেকে বাইরে যেতে না দেওয়ার, কিন্তু তারা নির্বিবাদে আমার আদেশ পালন করেছে। এতে একটা বিষয় আমার কাছে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে সেনাপ্রধানের বাড়িতে নিয়োজিত এসব সৈনিক মনে প্রাণে সেনাপ্রধানকে বন্দী করার পক্ষে ছিল না। আমি সেনাপ্রধানের বাড়ি থেকে ধীরে ধীরে হেঁটে আমার নিজের বাড়িতে ফিরে আসি। এসে দেখি আমার বাড়ির সামরিক ও বেসামরিক টেলিফোন দুটোরই সংযোগ বিচ্ছিন্ন। এ হাঁটা চলায় আমার পায়ের ক্ষতে ব্যথা হচ্ছিল। একজন প্রহরীকে পাঠিয়ে গাড়ি আনি। প্রহরীরা আমাকে জানায় তারা খোঁজখবর নিয়ে জেনেছে যে অভ্যুত্থানকারীরা আমার বাড়ির সন্নিকটে ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সমবেত হয়েছেন। আমি নাশতা সেরে ওই দিকে রওনা হলাম। প্রহরীদের সতর্ক থাকতে বললাম। আমার টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন থাকায় প্রহরীরা উত্তেজিত ছিল। তাদের আমি সান্ত্বনা দেই। আমার ভয় ছিল তারা যে কোনো সময় যে কোনো অঘটন ঘটাতে পারে, কারণ তারাও স্বয়ংক্রিয় অস্ত্রে সজ্জিত ছিল। আমি সেখানে গিয়ে দেখি ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনা সদরের ও ৪৬ ব্রিগেডের বেশ কয়েকজন অফিসার বাইরে দাঁড়িয়ে জটলা পাকাচ্ছেন। তারা আলোচনায় রত। আমি পৌঁছানোর সঙ্গে সঙ্গে লেফটেন্যান্ট কর্নেল মালেক আমার কাছে এসে বললেন, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ তাকে বলেছেন আমাকে জানানোর জন্য যে আজ ভোরে সেনাপ্রধান জিয়ার সঙ্গে আমার যা যা আলাপ হয়েছে তা যেন কাউকে না বলি। আমি অত্যন্ত বিরক্ত হয়ে বলি, তিনি যেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে অবহিত করেন আমি বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের কোনো আদেশ বা উপদেশ নিতে প্রস্তুত নই। তাকে আরও বললাম, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এখনও সেনাপ্রধান নন, আর যদি হয়েও থাকেন তাও আমার জানা নেই। এর একটু পরেই আমি ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসে অনাহুতের মতো প্রবেশ করি। সেখানে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, কর্নেল শাফায়েত, মেজর হাফিজ, মেজর গাফফার এবং অন্যান্য অফিসার যারা এ অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের বিভিন্ন আলাপচারিতায় দেখি। আমি একটি চেয়ার নিয়ে নিজেও বসে পড়ি। তখন সেখানে নানাবিধ আলোচনা চলছিল। বিভিন্ন স্থানে টেলিফোন করা হচ্ছে এবং সবাই উত্তেজিত। কিছুক্ষণ পর বঙ্গভবন থেকে মেজর শরীফুল হক ডালিম, মেজর নূর দুজন এসে উপস্থিত হলো। তাদের উপস্থিতি দেখে আমি অবাক হলাম। পরে বুঝতে পারলাম তারা মেজর রশিদ ফারুকের বার্তা নিয়ে এখানে এসেছে দুপক্ষের মধ্যে এ বিরোধের একটা সন্তোষজনক মীমাংসার জন্য, যাতে করে মুখোমুখি সংঘর্ষ এড়ানো যায়। আলোচনায় বুঝতে পারলাম ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ও কর্নেল শাফায়েত জামিল মেজর ফারুক রশিদ ও তাদের সহযোগীদের বিনা শর্তে আত্মসমর্পণ চায়। এ বার্তা নিয়ে মেজর নূর ও শরীফুল হক ডালিম বঙ্গভবনে রওনা হয়। তাদের বলা হয়েছে এই বার্তা রাষ্ট্রপতি মোশতাক, মেজর রশিদ ও ফারুককে দেওয়ার জন্য এবং এর উত্তর সত্বর যেন দেওয়া হয়। তারা কিছুক্ষণ অপেক্ষা করবে। এরই মধ্যে জেনারেল ওসমানী বঙ্গভবন থেকে ফোন করে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের সঙ্গে কথা বলেন। তিনি হুঁশিয়ারি করে দেন যেন কেউ রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত না হয়, কারণ এ পরিস্থিতিতে দেশে মারাত্মক বিপর্যয় দেখা দিতে পারে। কিন্তু ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ তাকে উত্তরে জানান, যদিও তিনি বর্তমানে সেনাপ্রধান নন,
তবু একটা মীমাংসার চেষ্টা করবেন। তিনি মেজর ফারুক রশিদকে বুঝিয়ে আত্মসমর্পণ করানোর জন্য ওসমানীকে অনুরোধ করেন। এর মধ্যে নানা রকম হইচই হচ্ছিল। যা হোক, শেষ পর্যন্ত ঠিক করা হলো মেজর জেনারেল জিয়াকে সেনাপ্রধানের পদ থেকে পদত্যাগ করানো হবে এবং জেনারেল ওসমানী ও রাষ্ট্রপতি খন্দকার মোশতাককে জানানো হবে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে যেন সত্বর সেনাপ্রধান করা হয়। কিন্তু সেনাপ্রধান জিয়ার কাছ থেকে ইস্তফাপত্র নেওয়ার জন্য কে সেখানে যাবেন তা নিয়ে বেশ আলোচনা হচ্ছিল এবং সিদ্ধান্তে উপনীত হতে পারছিল না। এসব দেখে আমার বেশ কৌতূহল হলো, কারণ এসব আলোচনায় অভ্যুত্থানকারীরা বেশ সময় নষ্ট করছেন। এ থেকে বোঝা যায় এ অভ্যুত্থানের কোনো বিশেষ পরিকল্পনা তাদের ছিল না এবং নেতৃত্বের সমস্যা ছিল। তাদের উদ্দেশ্য তাদের কাছেই পরিষ্কার ছিল না। শেষ পর্যন্ত ব্রিগেডিয়ার রৌফ, যিনি 15 আগস্ট পর্যন্ত ডিজিএফআই প্রধান ছিলেন এবং বর্তমানে প্রয়াত, ও লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার, পরে মেজর জেনারেল ও প্রেসিডেন্ট এরশাদের আমলে ডিজি, এনএসআই এবং রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত, এ দুজনকে তাদের অনিচ্ছা সত্ত্বেও জিয়ার বাড়িতে পাঠানো হলো ইস্তফা পত্রে স্বাক্ষর আনার জন্য। তারা সেনাপ্রধান জিয়ার বাড়িতে যান এবং ইস্তফা পত্রে স্বাক্ষর নিতে সক্ষম হন। এদিকে অনেক আলোচনার পর ঠিক করা হয় মেজর রশিদ ফারুক সহ অন্য যারা 15 আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তারা রাতের বেলায় একটি বিশেষ বিমানযোগে তৃতীয় দেশের উদ্দেশ্যে ব্যাংককের পথে ঢাকা ত্যাগ করবেন। বেলা বাড়ছিল। আমি সেখান থেকে আর্মি হেডকোয়ার্টারে আমার অফিসে চলে যাই। গিয়ে দেখি অফিসে বিশেষ কোনো অফিসার নেই, শুধু সৈনিক ও স্টাফরা আছেন। আমার অফিসের টেলিফোন সংযোগও বিচ্ছিন্ন। আমি এতে অত্যন্ত অস্বস্তি বোধ করছিলাম। সঙ্গে সঙ্গে পাশের কক্ষ থেকে কর্নেল সাফায়েতের সঙ্গে কথা বলি। তাকে রাগান্বিত স্বরে জিজ্ঞেস করি, এসব করা কি ঠিক হচ্ছে? আমার টেলিফোন সংযোগ কেন বিচ্ছিন্ন করা হলো? উত্তরে তিনি এ ব্যাপারে কিছুই জানেন না বলে আমাকে জানান। তার কথা আমি অবশ্য বিশ্বাস করেছি এজন্য যে এসব ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নির্দেশেই করা হয়েছিল। আর্মি হেডকোয়ার্টারে কিছুক্ষণ ঘোরাফেরা করে আলাপ আলোচনায় বুঝতে পারলাম জুনিয়র কমিশনড অফিসার, নন কমিশনড অফিসার এবং সৈনিকগণ সেনাপ্রধান জিয়াকে বন্দী করার ঘোর বিরোধী ও মনক্ষুণ্ণ। এ অভ্যুত্থানে তাদের মোটেও সায় নেই। আমি দুপুরের দিকে বাড়িতে ফিরি। পথিমধ্যে কর্নেল সাফায়েতের সঙ্গে দেখা। আমি তাকে কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করলাম, এ অভ্যুত্থানে কি বিভিন্ন পদবীর সৈনিকগণের সমর্থন আছে? উত্তরে তিনি হ্যাঁ সূচক জবাব দেন। আমি আর কিছু না বলে বাড়িতে চলে গেলাম। রাষ্ট্রপতি হিসেবে বিচারপতি সায়েমের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে আমি তাড়াতাড়ি আর্মি হেডকোয়ার্টারে চলে আসি। সেখানে এসে আমি আমার অধীনস্থ অফিসারদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করি। বস্তুতপক্ষে 3 থেকে 6 নভেম্বর পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না বললেই চলে। আর্মিতেও দৈনন্দিন কোনো কাজকর্ম চলছিল না। আর্মি হেডকোয়ার্টারে অচল অবস্থা বিরাজ করছিল। পুরো সেনানিবাসের পরিবেশ ছিল অস্বাভাবিক ও থমথমে। কেউ কোনো কাজকর্ম করছিল না। সবাই এখানে সেখানে জটলা পাকিয়ে আলাপ আলোচনা করেই সময় কাটায়। আলোচনা শেষে অফিস থেকে সবাই চলে যাওয়ার পর আমার দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী সুবেদার আলিমুদ্দিন আমাকে একটা বাংলা প্রচারপত্র দেখান। ওই প্রচারপত্র সেনানিবাসে প্রচুর পরিমাণে বিলি করা হয়েছে বলেও আমাকে জানান। প্রচারপত্রটি বৈপ্লবী সৈনিক সংস্থার নামে ছাপানো হয় এবং উত্তেজক ভাষায় বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। উল্লেখযোগ্য দাবির মধ্যে ছিল, সেনাবাহিনীতে কোনো অফিসার থাকবে না, কেননা অফিসারগণ সৈনিকদের তাদের নিজ ক্ষমতা লোভের প্রয়াসে ব্যবহার করে। এছাড়া অফিসারদের জন্য ব্যাটম্যান প্রথা বন্ধ করতে হবে ইত্যাদি ইত্যাদি। এ প্রচারপত্রটি অবসরপ্রাপ্ত সৈনিকেরা বিলি করছে বলে আমাকে জানানো হয়। বিকেলে আমি বাসায় ফিরে আসি। শারীরিক দুর্বলতা ও ক্লান্তিবশত আমি আর বাড়ি থেকে বের হইনি। হঠাৎ মধ্যরাতের পর চারদিকে গোলাগুলির আওয়াজ শুনি। গোলাগুলি প্রথমে শুরু হয় বর্তমান এয়ারপোর্ট রোডের পাশে অবস্থিত অর্ডিন্যান্স ডিপো থেকে, এরপর গ্যারিসন মসজিদের পাশে অবস্থিত সিগন্যাল ইউনিট থেকে। আমি উঠে ইউনিফর্ম পরি এবং বাইরে যেতে চাইলে আমার গার্ডরা আমাকে রাতের অন্ধকারে গোলাগুলির মধ্যে বাইরে যেতে নিষেধ করে এবং বাসাতেই থাকতে অনুরোধ করে। এর মধ্যে হঠাৎ করে আমার বাসায় টেলিফোন বেজে ওঠে, যা গত কয়েকদিন যাবৎ বিচ্ছিন্ন ছিল। সিগন্যাল সেন্টার থেকে ফোন করে আমাকে জানানো হয় যে খালেদ মোশাররফের বিরুদ্ধে পাল্টা অভ্যুত্থান আরম্ভ হয়েছে। এরপর আমি বাড়ির বারান্দা থেকে দেখতে পেলাম কিছু কালো পোশাক, কিছু খাকি এবং বেসামরিক পোশাকে সজ্জিত শখানিক মতো লোক ওপরের দিকে গুলি ছুঁড়তে ছুঁড়তে জিয়াউর রহমান জিন্দাবাদ ধ্বনি দিয়ে জেনারেল জিয়ার বাড়িতে ঢুকছে। জিয়াকে তার বাড়ির বন্দিদশা থেকে উদ্ধার করে পাশেই 2য় ফিল্ড আর্টিলারি ইউনিটে নিয়ে যেতেও দেখলাম। জিয়া তখন সাদা পাঞ্জাবি পায়জামা পরিহিত ছিলেন। একটু পর আবার আমার টেলিফোন বেজে উঠল। এবার 4th ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সিও লেফটেন্যান্ট কর্নেল আমিনুল হক আমাকে জানান, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের বিরুদ্ধে পাল্টা অভ্যুত্থান শুরু হয়েছে। 3রা নভেম্বর কুর পর আমিনুল হককে 4th বেঙ্গলের অধিনায়কের পদ থেকে সরিয়ে নিয়ে আর্মি হেডকোয়ার্টারে অ্যাটাচ করা হয়। এদিকে অভ্যুত্থানের গতি প্রকৃতি ভালোভাবে বুঝতে পারছিলাম না। কোথায় কি ঘটছে তাও জানা সম্ভব নয়। ভোরবেলায় বাড়িতে 3 থেকে 4 জন লোক প্রবেশ করতে চেষ্টা করে।
প্রহরীরা তাদের গেটে বাধা দেয়। তারা বলেন, জিয়ার বাড়ি সংলগ্ন ২য় ফিল্ড আর্টিলারি ইউনিটে আমাকে যাওয়ার জন্য জেনারেল জিয়া খবর পাঠিয়েছেন। এরপর বেসামরিক পোশাকে ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট মনির আমার তথ্য জানায় এবং আমাকে বলে জিয়া সত্তর ২য় ফিল্ড আর্টিলারি ইউনিটে যাওয়ার জন্য বলেছেন। সে আরও জানায়, ব্রিগেডিয়ার মীর শওকত আলীকে নিয়ে আসার জন্য আর্মি ভিআইপি রুমেও লোক পাঠানো হয়েছে। ব্রিগেডিয়ার শওকত যশোর থেকে ঢাকায় এসেছিলেন মেজর জেনারেল খালেদ মোশাররফ সম্প্রতি যে সভা আহ্বান করেছিলেন তাতে অংশ নেওয়ার জন্য। পরে শুনেছি মীর শওকত যে ভিআইপি রুমে ছিলেন সেখানেও সৈনিকরা গুলি চালায়। তিনি সেখান থেকে বের হয়ে পাশেই তৎকালীন মেজর জেনারেল এরশাদের বাসায় আশ্রয় নেন। সেখান থেকে মেজর মহিউদ্দিন তাকে নিয়ে আসে। আমি ইউনিফর্ম পরে লাঠিতে ভর দিয়ে হেঁটে হেঁটে ২য় ফিল্ড আর্টিলারি ইউনিটে পৌঁছাই। ২য় ফিল্ড আর্টিলারি ছিল আমারও জিয়ার বাসা থেকে ১০০-১ গজ দূরে, বর্তমান শহীদ সরণির পাশে। সেখানে গিয়ে দেখি হুলস্থুল অবস্থা। অফিসের ছোট একটি কামরায় জিয়া বসে আছেন। কর্নেল আমিনুল হক ও ২য় ফিল্ড আর্টিলারি ইউনিটের সুবেদার মেজর আনিস ও কয়েকজন অফিসার সেখানে ছিলেন। একটু পর একটি বেসামরিক জিপে করে ২ থেকে ৩ জন লোকসহ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল তাহের সেখানে এসে উপস্থিত হন। লেফটেন্যান্ট কর্নেল তাহের ও জিয়াউদ্দিনের সঙ্গে আগস্ট মাসে পাকিস্তান থেকে পালিয়ে এসে স্বাধীনতা যুদ্ধে জিয়ার অধীনে যোগদান করেন। পরে তিনি সেক্টর কমান্ডার হন এবং এক পর্যায়ে যুদ্ধে আহত হন। দেশ স্বাধীন হওয়ার পর কিছুদিন আর্মিতে ছিলেন এবং অবসর নেওয়ার পর ওই সময় অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থায় চাকরি করতেন। এসেই তিনি জিয়াকে রেডিও স্টেশনে যাওয়ার জন্য অনুরোধ করেন। আমরা জিয়াকে রেডিও স্টেশনে যেতে বারণ করি। এ সময় লেফটেন্যান্ট কর্নেল আমিনুল হক ও তাহেরের সঙ্গে ঝগড়া বেঁধে যায়। এক পর্যায়ে আমিনুল হক তাহেরকে বলে বসেন, আপনারা তো ভারতের বি টিম। ফলে তাহের রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যান। পরে রেডিওতে প্রচারের জন্য জিয়ার ছোট একটা বক্তৃতা টেপ করে পাঠানো হয়। তখনও সেখানে ইউনিফর্ম ছাড়া বেসামরিক পোশাকে কিছু অফিসার উপস্থিত ছিলেন। এদের অনেকেই বিপ্লবী সৈনিক সংস্থার লোকজন বাড়ি থেকে ধরে এখানে নিয়ে আসে। সকালেই খবর আসে মেজর জেনারেল খালেদ মোশাররফ, কর্নেল হুদা এবং লেফটেন্যান্ট কর্নেল হায়দারকে শেরে বাংলা নগরে অবস্থিত ১০ বেঙ্গল রেজিমেন্টে হত্যা করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল হায়দার স্বাধীনতা যুদ্ধের সময় খালেদ মোশাররফের অধীনে যুদ্ধ করেন। ৩ তারিখের অভ্যুত্থানের পর তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় চলে আসেন। মেজর জেনারেল খালেদ মোশাররফ, কর্নেল হায়দার এবং কর্নেল হুদা প্রমুখ ৭ নভেম্বর বঙ্গভবনে ছিলেন এবং পাল্টা অভ্যুত্থান শুরু হয়েছে শুনে সেখান থেকে বেরিয়ে যান। পথিমধ্যে তারা কোথাও ইউনিফর্ম বদল করে বেসামরিক পোশাকে শেরে বাংলা নগরে অবস্থিত ১০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে উপস্থিত হন। এই রেজিমেন্ট কর্নেল হুদার অধীনে রংপুরে ছিল এবং ৩রা নভেম্বর অভ্যুত্থানের পরপর খালেদ মোশাররফ এই ইউনিটটিকে ঢাকায় নিয়ে আসেন। তখন পর্যন্ত ঢাকা ব্রিগেডের কমান্ডার কর্নেল শাফায়েত জামিলের খবর পাওয়া যায়নি। পরে অবশ্য খবর আসে কর্নেল জামিল বঙ্গভবনের দেওয়াল টপকানোর সময় পায়ে ব্যথা পান এবং আহত অবস্থায় ঢাকার অদূরে আত্মগোপন করে আছেন। এ খবরের পর আমি তার সঠিক অবস্থান নির্ণয় করে নিরাপত্তার ব্যবস্থা দিয়ে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় এনে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তির ব্যবস্থা করি। এর মধ্যে খবর আসে যে শহরের আরও কয়েকজন আর্মি অফিসারকে হত্যা করা হয়েছে।